এই দিকেও কিন্তু সেম সব স্নোক্যাপ মাউন্টেন গুলো। চলিয়ে দিদি নিকলতে হ্যাঁ हम लोग अभी इधर से। এই যে ডান দিকে এই রাস্তাটা চলে গেছিল লাচেন, আর বাদিকে চুংথাম। আর এই যে উঠে গেলাম চুংথাম ব্রিজ। এইবার এই ওপরের রাস্তাটা দিয়ে সোজা 1-1.5 কিলোমিটার গেলেই টুং চেকপোস্ট। কিভাবে জলগুলো ওপর থেকে পড়ছে, আর এইখানে কিন্তু জল ছিটে আসছে। আর ডান দিকে দেখো এ পুরো হচ্ছে ল্যান্ডস্লাইড জোন এগুলো। সামনে রাস্তাটা দেখো আর রাস্তার উপরে পাহাড়টাকে দেখো। ভাই এসব জায়গাগুলো আমার সিরিয়াসলি খুব ভয় লাগে। সাফো ভিলেজ, অল্টিটিউড 6440 ফিট। গুড মর্নিং ফ্রম লাচুং। আর এখন ঘড়িতে বাজে 7টা। আর আমরা কিন্তু আজকে লাচুং থেকে নেমে যাব নিচের দিকে। তবে কতটা যাব এখনো কিছু ফাইনাল কিছু করিনি। গ্যাংটকও যেতে পারি, সিংথামও যেতে পারি, আবার শিলিগুড়িও যেতে পারি। তো দেখা যাক। আর এই যে হাতে চা, চা নিয়ে এখন চা খাচ্ছি। আর এখন লাচুংয়ের ওয়েদার রাত্রেবেলা ছিল -1, আর এই মুহূর্তে কিন্তু ওই 2-3 ডিগ্রি টেম্পারেচার আছে। আর আমাদের রুমের জানলা থেকে তোমাদের একটু ভিউটা দেখাবো। এই দেখো, আমাদের রুমের জানলা থেকে এই রকম কিন্তু একটা ভিউ আছে বাইরের। এই যে এটা হচ্ছে লাচুং ভ্যালি, আর ওইদিকে দেখো সব স্নোক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। আর এই দিকেও কিন্তু সেম সব স্নোক্যাপ মাউন্টেনগুলো। এই হচ্ছে সিচুয়েশন। প্রচুর ঠান্ডা ভাই, আগে জানালাটা বন্ধ করি। সো যাই হোক, এখন ফটাফট রেডি হব, গিয়ার আপ হব, যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু বেরিয়ে যাব লাচুং থেকে। আর অবশ্যই বেরোনোর আগে আমাদের যে হোমস্টে সেটার ডিটেল আমি তোমাদেরকে জানিয়ে তারপরেই বেরোবো। ভাই আমাদের মাথার উপর দিয়ে চিনক যাচ্ছে, এই দেখো। এসব রিমোট এরিয়া, তো সেই জন্য এখানে কিন্তু এগুলো অ্যাভেলেবেল দেখাই যায়। আমি নিচে এসেছিলাম বাইকে লাগেজগুলো লোড করতে। এই যে পেছনেটা লাগিয়ে ফেলেছি, সামনে ট্যাঙ্ক ব্যাংকটা লাগাতে হবে। আর এখন একটু চেনটা লুপ করবো, ওখানে লুপ স্প্রেটা নিয়ে এসেছি। চেনটা লুপ করতে হবে, চেন অবস্থা একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, চলো প্রপার গাড়িটাকে সেট করি। লাচুং থেকে কিন্তু আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। আর লাচুং থেকে বেরোনোর আগে আমরা কোথায় ছিলাম, নরবু চৌকির যে হোটেলটা মানে হোমস্টেটা, সেখানকার মানে আমি ঠিক উচ্চারণ করতে পারছি না। আমি হোটেলের দিদির সাথে তোমাদের কথা বলাবো, দিদি অ্যাকচুয়ালভাবে বলে দেবে হোটেল আর হোটেলের মানে ডেসক্রিপশন সব কিছু দিয়ে দেবে। আর আমি অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক মানে হোটেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দিয়ে দেবো। দিদি इधर आइए। सो एटे होच्छे होटलेर ओनर दीदी। दीदी का नाम बताइए। नमस्ते, मेरा नाम हिशी है। अच्छा, आपका ये होम स्टे का थोड़ा डिटेल बता दीजिए। मेरा होम स्टे का नाम है नॉर्बू छोकिर। ये लाचुंग का स्टार्टिंग में पड़ता है। अच्छा, और यहाँ से व्यू अच्छा है, ये भैया से भी पूछ लीजिए। हाँ ये वाला व्यू है, बहुत अच्छा व्यू है। और और बोलिए। यहाँ का फीडबैक आप मेरा नॉर्बू छोकिर बोल के गूगल में भी सर्च कर सकते हो, उसमें देख लीजिए आप फीडबैक कैसा है, रिव्यू कैसा है। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। তোমরা কিন্তু অবভিয়াসলি এখানে আসতে পারো, আর দিদির ব্যবহার খুব ভালো। তো যাই হোক, আমি আরেকবার তোমাদের হোমস্টেটা দেখিয়ে দেবো, আর হোমস্টেটার বোর্ডটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। এই যে এই হচ্ছে হোমস্টের টোটাল ডিটেল, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আর এই হচ্ছে হোমস্টের ভিউ। আর এই যে লাগেজ লোড হয়ে গেছে, আমরা দুজনেও একদম রাইডিং গিয়ারসে পুরো রেডি। এই যে দিদি দাঁড়িয়ে রয়েছে আমাদের সি অফ করার জন্য। চলিয়ে দিদি নিকলতে হ্যাঁ हम लोग अभी इधर से। চলো, পাহাড় ছেড়ে মানে এত সুন্দর ভিউ গুলো ছেড়ে আবার চলে যেতে হবে আমাদের বাড়ির দিকে। আর শেষ ডেস্টিনেশন তো অবভিয়াসলি বাড়িই হয়, ওইটাই সব থেকে শান্তির জায়গা, সুকুনের জায়গা। চলিয়ে দিদি নিকলতে, টাটা। জয় বাবা লোকনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা কালী, জয় বজরংবলী। চলো এবার যাত্রা শুরু করি। আজকেও একটা বিশাল অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার রয়েছে। চলিয়ে চলতে। সকাল 10টা বাজে, আর এখন কিন্তু আমরা বেরিয়ে গেলাম লাচুং এর বিচু থেকে।
এই গ্রামটার নাম হচ্ছে বিচু, লাচুং এর মধ্যে, মানে গ্রাম না অ্যাকচুয়ালি, এগুলো পাড়া বলতে পারো। আর এই যে বাদিকের এত সুন্দর সুন্দর ভিউ ছেড়ে চলে যেতে হচ্ছে বাড়ির দিকে। এবার চুংথামের দিকে সোজা প্ল্যান রয়েছে টুং চেকপোস্ট গিয়ে দাঁড়াবো। বলছি এখন প্ল্যান সোজা টুং চেকপোস্ট, দাঁড়াবো না মিডিলে, ঠিক আছে? ওকে। ফেরার পথে তোমাদের কিছু সিনিক বিউটি দেখাই। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা মনে হয় ভীম ওয়াটারফল। আর এই দেখো ওয়াটারফলটার ভিউ, কি সুন্দর লাগছে ভাই। দেখো কিভাবে জলগুলো ওপর থেকে পড়ছে, আর এইখানে কিন্তু জল ছিটে আসছে, আমার পুরো গায়ে জল ছিটে আসছে, মোবাইলটা ভিজে গেল মনে হয়। এই হচ্ছে ব্যাপার, এই যে জলটা এখান দিয়ে গিয়ে এই নিচে দিয়ে কোথাও একটা যাচ্ছে, ওই তিস্তার সাথেই মিশছে। তো বেরোতে বেরোতে মানে তো যেতে যেতে এরকম অনেক জিনিস আমাদেরকে দেখাবে, যেগুলো মনে হবে যে না তোমাদের সাথে নাচ শেয়ার করলেই নয়। চুংথাম 1 কিলোমিটার, আর নিচে ওই যে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু চুংথাম ভ্যালি। তো চুংথামে আমরা কিন্তু দাঁড়াবো না, আমরা একবারে দাঁড়াবো টুং চেকপোস্টে গিয়ে। ওখানে আমাদের পারমিটটা আরেকবার শো করতে হবে, মেবি শেষবারের মতো পারমিট শো করতে হবে যে আমরা সেফলি রিটার্ন করছি, সেটাই আর কি ওখানে বলে যেতে হবে। চলে এসেছি সেই মোড়টায় যেখানে এই যে ডান দিকে এই রাস্তাটা চলে গেছিল লাচেন, আর বাদিকে চুংথাম। আমরা এলাম লাচুং থেকে। এখানে কিন্তু একটা ছোট্টখাট্ট মিলিটারি ক্যাম্প রয়েছে। আমরা লাচুং থেকে 18 কিলোমিটার রাস্তা সবে ক্রস করেছি, এখনো বহু রাস্তা বাকি। আর এই যে উঠে গেলাম চুংথাম ব্রিজ। এবার এই ওপরের রাস্তাটা দিয়ে সোজা 1-1.5 কিলোমিটার গেলেই টুং চেকপোস্ট। আর ডান দিকে চুংথামের ভিউটা দেখো ভাই, হেভি লাগছে না? দারুণ একটা ভিউ। এই দেখো, এই যে এই হচ্ছে সেই অফরোডিং সেকশন। চলো ঠিক আছে। আমার বেবি এতদিনে যা অফরোড করেছে, গুরুদংমাল লেক, চটকপুর, 0 পয়েন্ট, ভাই এইসব অফরোড আমার বেবির কাছে কোনো ব্যাপারই না। A few moments later. টুং চেকপোস্ট কিন্তু আমরা ক্রস করে ফেলেছি, আর টুং চেকপোস্ট থেকে বেরিয়ে আমরা 4-5 কিলোমিটার চলেও এসেছি। ওখানে মোটো ভ্লগিং বা গোপ্রো এসব কোনো রকম অ্যালাউ নেই, তো সেই জন্য ওখানে ব্লগ করাটা পসিবল নয়, আর যেখানে অ্যালাউ নেই সেখানে প্রয়োজন নেই করার, কারণ সবই আমাদের সিকিউরিটির জন্যেই। আর এখন যাচ্ছি আমরা সাংখালাং ব্রিজের দিকে। ভেবেছিলাম ফিদাং ব্রিজ দিয়ে যাব, কিন্তু ফিদাং ব্রিজের কন্ডিশন ভালো না। আর মানে ফিদাং ব্রিজ নয়, সরি, ফিদাং ব্রিজের যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তার কন্ডিশন ভালো নয়। তো আমাদেরকে বললো যে, মানে এখানকার পুলিশ অফিসার বললো যে आप लोग संकलांग ब्रिज से ही चला जाइए। तो ठीक है, चलो। अभी सामने बहुत रास्ता उठना पड़ेगा, उसके बाद बहुत ज्यादा स्टीप रोड है যা নিচের দিকে সব নেমে যাবে, পুরো সামনে স্টিপ রোড গুলো পুরো নিচে নামবে। আর প্রচুর হেয়ারপিন ব্যান্ড রয়েছে, প্রচুর, মানে আমি ঠিক বলতে পারবো না গুনে কতগুলো। এখানকার লোকাল লোকজন হয়তো জানবে। প্রথমে এই পাহাড়টাতে উঠবো, উঠে তারপরে শুরু হবে একদম টপে উঠে গিয়ে, তারপরে শুরু হবে আমাদের নামা। আর নামার সময়টা প্রচন্ড রিস্কি হয়ে যাবে। চলো ঠিক আছে, ডর কে আগে জিত হ্যায়। अच्छा। দাঁড়িয়েছিলাম এই ওয়াটারফলটার সামনে, মানে যেদিন গেছিলাম লাচুং সেদিন এখান থেকে আমরা জল ভরেছিলাম, মানে আমাদের বোতলে, জল তেষ্টা পেয়েছিল খুব। আর আজকেও এখানে দাঁড়িয়ে একটু চোখ মুখে জল দিলাম, একটু জল খেলাম হাতে করে নিয়ে। এখন এই আবার রওনা দেব। আর এই যে লাস্টলি স্নো ক্যাপ মাউন্টেন, এগুলো হয়তো আর দেখা যাবে না। তো
তো চলো, আরো অনেক রাস্তা বাকি ভাই। শিলিগুড়ি 150 কিলোমিটারের ওপরে, অনেকটাই, তারও বেশি হবে। এ সাবাস। তোমার সাথে একটা জিনিস আমার খুব শেয়ার করাটা খুব আর্জেন্ট আমার মনে হয়েছে। যারা আমরা কম সিসির বাইক চালাই, মানে 150 সিসি আর তার থেকেও কমে, যারা এগুলো নিয়ে যারা অ্যাডভেঞ্চার করি পাহাড়ে, আর যারা এখনো করনি বাট করার কথা ভাবছো, তো তাদেরকে একটা কথাই বলো, দেখো ভাই, যে কোনো বাইক নিয়ে মনে যদি ইচ্ছে থাকে, যে কোনো বাইক নিয়ে কিন্তু তোমরা অ্যাডভেঞ্চার করতে পারো। হ্যাঁ, এটা আমি চাটকপুর রাইডের সময় বলেছিলাম যে মনে যদি ইচ্ছে থাকে, সাহস থাকে, তাহলে কিন্তু তুমি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারো। আর এবার আমি আরেকটা, মানে একটা ডিসঅ্যাডভান্টেজ বলবো, যেটা হচ্ছে আমাদের যে কম সিসির বাইকগুলো হয় না, সেগুলো কিন্তু যখন আমরা পাহাড়ে উঠি তখন কিন্তু একটা প্রবলেম আমাদের ফেস করতে হয়, সেটা হচ্ছে পাওয়ার ল্যাক হওয়া। যে আমরা যখন হাইটে উঠি, যখন সেকেন্ড গিয়ার থাকে, তখন কিন্তু আমাদের হালকা পাওয়ার ল্যাকিং প্রবলেম হয়। আমি আমার বাইক কিন্তু ফুল সার্ভিসিং করা, একদম মানে এ ক্লাস সার্ভিসিং করে রাখি আমি। মানে আমার গাড়ি আমার থেকেও বেশি যত্নে থাকে, এরকম একটা ব্যাপার। তো তারপরেও কিন্তু হালকা পাওয়ার ল্যাকিং প্রবলেম এগুলো কিন্তু হয়। তো যারা পাহাড়ে কম সিসির গাড়ি নিয়ে রাইড করবে ভাবছো, অবভিয়াসলি করো, কিন্তু মেন্টালি কিন্তু একটু প্রিপেয়ার হয়ে আসবে। আর অনেকে ভাবো হয়তো পাওয়ার ল্যাক মানে গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ির কোনো ক্ষতি হয়েছে বা কিছু, বাট সেটা নয়। অ্যাকচুয়ালি যখন আমরা হাইটে উঠি তখন অক্সিজেন লেভেলটা কম থাকে, অক্সিজেন তারপরে সবকিছু সামঞ্জস্যতা বজায় রাখতে পারে না। তো সেই জন্যই কিন্তু এই পাওয়ার ল্যাকিং প্রবলেমটা হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যখন তোমরা পাহাড়ে রাইড করবে কম সিসির বাইক নিয়ে। আর যাই হোক, মনে ইচ্ছে থাকলে আর সাহস থাকলে তোমরা বেরিয়ে পড়তে পারো যে কোনো অ্যাডভেঞ্চার করতে, এটা আমি বলছি। এদিকে রাস্তার অবস্থা দেখো ভাই, যাওয়ার দিন এরকম ছিল না এই জায়গাটা, আজকে দেখছি এইরকম। এখানে নতুন করে পাথরগুলো ফেলেছে, ওরে বাপরে। আর ডান দিকে দেখো, এ পুরো হচ্ছে ল্যান্ডস্লাইড জোন এগুলো। এখানে ওপর থেকে কিন্তু পাথরও পড়ে, ওরে বাপরে। ভাই সত্যি বলতে আমি আমার বেবিকে নিয়ে খুব প্রাউড ফিল করি, খুব প্রাউড ফিল করি। ও আমার সাথে প্রত্যেকটা অ্যাডভেঞ্চারে যেভাবে সাথ দিয়েছে না ভাই, কি বলবো, আমি ওর জন্য গ্রেটফুল। সিকিমের রাস্তা দিয়ে যখন তোমরা রাইড করবে না, তখন এখানে মানে এখানকার নেচার এতটাই সুন্দর, আর বিশেষ করে এই ওয়েদারটা, এই শীতের শুরু, চারিদিকে এত সুন্দর ওয়েদার, আর তার সাথে কিছু একটা ফুল বা ফলের এত সুন্দর গন্ধ কিছু কিছু জায়গায়। মানে এই যে আমি এগোচ্ছি আর এই আমার নাকে আসছে স্মেলটা, এত সুন্দর লাগছে ভাই, পুরো নেচারের গন্ধ এটা। সত্যি ভাই, অমায়িক লাগে এইসব ফিলিংস গুলো, বাইক চালাচ্ছি আর এইসব ফিল করছি। সামনে রাস্তাটা দেখো, আর রাস্তার উপরে পাহাড়টাকে দেখো। ভাই এসব জায়গাগুলো আমার সিরিয়াসলি খুব ভয় লাগে, যত তাড়াতাড়ি সম্ভব হয় এসব জায়গাগুলো দিয়ে বেরিয়ে যাওয়াই ভালো। পৌঁছে গেছি কিন্তু সাফো ভিলেজ, অল্টিটিউড 6440 ফিট, মানে আমরা 3000 ফিট নিচে নেমে গেছি। লাচুং এর অল্টিটিউড ছিল 9600 ফিট, সেখানে এখন রয়েছি 6440, মানে 3160 ফিট নিচে নেমে গেছি আমরা। আর আজকে আরো অনেক নিচে আমরা নেমে যাব। আমরা কিন্তু নামছি এখন সাংকালাং এর দিকে, মানে সাংকালাং এ যেখানে আমরা পারমিট দেখিয়েছিলাম সেই জায়গাতেই নামছি। সাংকালাং ব্রিজ আমরা ক্রস করে মাঙ্গানের ওই সাইডে চলে যাব। আর এই রাস্তাতে মোটামুটি 40 থেকে 42টা কিন্তু হেয়ার পিন ব্যান্ড রয়েছে, মানে এই 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 রাস্তাটায় খুব কেয়ারফুলি কিন্তু রাইড করো। ওঠার সময় প্রবলেম খুব একটা হবে না, কিন্তু নামার সময় কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেখো, এইবার এই হেয়ারপিন বেন গুলো দেখো।
বাপরে, একদম কিন্তু এইগুলো দিয়ে একদম নিচে নামিয়ে দেবে তোমাকে পুরো পুরো সাংকালাং পর্যন্ত। এই সামনে একটা বাস, থ্যাংক ইউ। বাসটাকে দেখলে কি একটা সিচুয়েশন হয়ে গেছিল ভাই। খুব ডেঞ্জারাস রিস্কি ভাই এগুলো। সাংকালাং 9 কিলোমিটার। ওই দেখো সামনে সিচুয়েশনটা দেখো। এখন কিন্তু পুরো জঙ্গু দিয়ে আমরা রাইড করছি। এই যে জঙ্গুর গেট, আর এখন আমরা নিচে যাচ্ছি সাংকালাং ব্রিজ। অলরেডি সাংকালাং ঢুকে গেছি। এই হচ্ছে সাংকালাং ব্রিজ। ভাই নিচের নদীটা কি লাগছে দেখতে, ভয়ঙ্কর এক প্রকার। আবার দেখাতে হবে? হ্যাঁ, লাস্ট কিন্তু পারমিট সাংকালাং এ শো করতে হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো শো করতে হবে না, মানে আমাকে টুঙে যেটুকু ইনফরমেশন দিয়েছিল যে এখানে আর পারমিট দেখাতে হয় না, কিন্তু না, এখানেও পারমিট নিল। তো আমাদের কাছে আর কোনো পেপারস নেই। পারমিট পুরো যে কটা পেপার ছিল সবকিছুই নিয়ে নিয়েছে। আর এখন যাচ্ছি আমরা ওপরের দিকে, মানে এই রাস্তাটা কিন্তু মাঙ্গানে উঠছে। মাঙ্গান পেট্রোল পাম্পের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব। সাংকালাং ব্রিজ থেকে রোডে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই জন্য কিন্তু এই জায়গাতে একটু জ্যাম হচ্ছে। এই যে লরিটাতে পাথর লোড করলো, এখন নিচে যাচ্ছে, আর এই গাড়িগুলো এখন বেরোবে, আমরা এখানে ওয়েট করছি। তো চলো, এইসব জায়গাগুলোর জন্য একটু সময় নিয়ে কিন্তু তোমরা বেরিও অবশ্যই। আর এইসব জায়গাগুলো মানে অফরোডিং এর থেকে বেশি কি জানো, এইসব জায়গাতে কিন্তু কাদা রয়েছে, মানে পুরো পিছল জায়গাগুলো। তো এইগুলো একটুখানি রিস্কি, তো একটু সাবধানে। তো পৌঁছে গেছি মাঙ্গান। মাঙ্গান গেট, না না, আচ্ছা এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স 65 কিলোমিটার। তার মানে শিলিগুড়ি 135, বেরিয়ে যাবো, আরামসে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলো ইয়েটা তো ক্রস করে সিংথাম অব্দি তো যাই, তারপরে টানতে হবে। চলো 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 চলো। বাদিকে চলে গেল মাঙ্গান গ্রাম, আর এই যে মাঙ্গানে পেট্রোল পাম্প। আর আমরা আবার নিচের দিকে নামতে হবে, আর আমরা কিন্তু ডিকচু সিংথাম রোড ধরবো। ক্রস করছি এখন রাংরাং ব্রিজ। মাঙ্গান পার করে ফেলেছি, আর ঘড়িতে এখন বাজে ওই দুপুর 2টো মতো। ভাই ভালো টেনেছি কিন্তু। এই যে রাইট সাইডে ফিদাং ব্রিজ, আর ফিদাং কিন্তু চলেই এসছি আমরা। এই যে গতবার আমরা ওই ফিদাং হয়ে এসছিলাম। এটাই ফিদাং ব্রিজ। হ্যাঁ, কি করেছো? একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উড়িয়েছি উড়িয়েছি এই রাস্তাটায়। পৌঁছে গেছি ডিকচু ব্রিজে। এই যে আমার সামনে ডিকচু ব্রিজ। সো দিস ইজ ডিকচু ব্রিজ। আর এই হচ্ছে চারিদিকের ভিউটা।
লাচুং থেকে কিন্তু 5 ঘন্টা লেগেছে, এখন ঘড়িতে বাজে 3টে, আর আমরা পৌঁছে গেছি ডিকচু ব্রিজে। আর রাস্তায় মোটো ব্লগিং মেন যে পয়েন্টগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ যাওয়ার পথে এই জায়গাগুলো আমি সবই মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। আর এখন ফেরার পথে ডিকচু ব্রিজের ভিউটা একটু তো দেখাতেই হয় তোমাদেরকে, দাঁড়াও। এই যে এই হচ্ছে ডিকচু ব্রিজ, আর চারিদিকের ভিউটা কিন্তু ঠিক এইরকম। স্নো ক্যাপ মাউন্টেন আর দেখা যাবে না, কারণ ওগুলো ফেলে আমরা চলে এসেছি। আর ওই দেখো, এই তিস্তার আরেকটা সোর্স এই দিক দিয়ে চলে যাচ্ছে। পড়ন্ত বিকালের ভিউটা একটু দেখো, আর তার সাথে অবভিয়াসলি ধুলোও দেখাবো, ধুলো আর তার সাথে সূর্যের ভিউ। এই হচ্ছে পড়ন্ত বিকেলের একটা মায়াবী ভিউ। আর এইখানে আরেকটা পেট্রোল পাম্প রয়েছে সিংথামে। আর লাস্ট টাইম যখন এই রোড দিয়ে গেছিলাম ভাই, এই রোডটা একদম সেরা রোড ছিল, মানে গাড়ির হাফ চাকা আমাদের কাদায় ঢুকে গেছিল। সে একটা মেমোরি হয়ে রয়েছে এখনো আমার কাছে। চলো ধুলো খেতে খেতে এবার এগোতে হচ্ছে আমাদের। এই রাস্তাতে ভাই প্রচুর ধুলো। আগের দিন এই রাস্তা দিয়ে যখন এসছি, আসার পর মাঙ্গানে ঢুকেছিলাম, মানে এই দেখো পুরো একদম আমাদের জ্যাকেট, আমাদের সেই প্যান্ট সব একদম ধুলোয় ধুলোময়। আর এই যে রোডের সিচুয়েশন কিছুটা এইরকম দেখো। আর এই রোডটা যায় কিন্তু মাখা হয়ে, মাখা ভিলেজ হয়ে, সিংথাম হয়ে কিন্তু রংপুর ঢোকে। ও মাই গড, ও মাই গড, ওয়াও, অসাম। এই 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 ওট ওট ওট, লা 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 লা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সূর্যটা একদম চোখে লাগছে, তো সানগ্লাসটা তুলে দিতে হবে, প্রবলেম হচ্ছে, চোখে রিফ্লেক্ট করছে। এ বাবা, পুরো আলোটা, এই রাইড করতে প্রচন্ড প্রবলেম হয় এরকম হলে। না, সানগ্লাস নামাতেই হবে, সানগ্লাস তুলে দিয়ে আরো বেশি ইয়ে লাগছে। লা লা লা, ওট ম্যান, সাবাস বাঘের বাচ্চা। क्या बोला तूने? আজ তো ভাই এইসব জায়গায় আমি কি সব করছি, জি 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 জি, কিছু মাইন্ড করো না কিন্তু প্লিজ। এসব অফরোড দেখলে আমি, এরকম টাইপের অফরোড দেখলে আমি বেশ এক্সাইটেড হয়ে যাই। চলো গাড়িটা একটু ধুই নেবো নাকি, চলো। চিল করতে করতে রাইড করছি এখন আমি। ভাই সাহ, ভিউ ভিউ, আবার অফরোড ম্যান, ওঠ ওঠ, চল বাঘের বাচ্চা, চল ভাই। সিরিয়াসলি তোকে নিয়ে আমার প্রচুর প্রাউড ফিল হয় যে এই রকম ভাবে তুই আমার সাথে অফরোড করিস। 160 সিসি তো কি হয়েছে ভাই, আমার আর তোর বুকের পাটার জোর আছে। ইজি ইজি, এগুলো কোনো ম্যাটারই করে না তোর আর আমার কাছে। চ, তো এখন সিংথাম ঢুকবো, আর আমি একটুখানি মানে অফরোডের মজা নিতে চাই আমি আমার বেবির সাথে। তো যাই হোক, চলো সিংথামে গিয়ে একবারে কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. পৌঁছে গেছে কিন্তু সিংথাম। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 87 কিলোমিটার। সিংথাম ব্রিজ এখন ক্রস করছি, আবারও রংপো ব্রিজ, আর সিকিম থেকে বেরিয়ে যাচ্ছি, আবারও ওয়েস্ট বেঙ্গলে এন্টার করছি। চলো চলো, পাহাড়কে বাই, আবারও দেখা হবে কোনো এক সময়।
রংপুর ব্রিজটা কিন্তু বেশ বড় ব্রিজটা, ওই কোথায় শুরু হয়েছে আর কোথা থেকে মানে কোথায় শেষ হয়েছে। এখন বাজে সন্ধে 8টা, মানে রাত 8টা, আর আমরা কিন্তু সেবক ক্রস করে ফেলেছি। আর এই যে কালী মন্দিরের সামনে একটু দাঁড়িয়েছিলাম মাকে প্রণাম করার জন্য, কালকে মায়ের পুজো গেছে। আর যাই হোক, হে মা রক্ষা করো, সবাইকে রক্ষা করো আর কি ঠাকুর। ঘড়িতে বাজে রাত 8টা, প্রায় 10.5 ঘন্টা, 10.5 ঘন্টা ধরে রাইড করে পাহাড়ে 200 কিলোমিটার আপ চালিয়ে পৌঁছে গেছি কিন্তু শিলিগুড়ি। চলো ঠিক আছে, গতবার অনেক বেশি সময় লেগেছিল আমাদের, 9টায় বেরিয়ে রাত 11টায় ঢুকেছিলাম, 14 ঘন্টা, সেখানে এবার 10 ঘন্টা, 10.5 ঘন্টায়। আমরা গীতাঞ্জলি গেস্ট হাউসের দিকে যাচ্ছি। আর শিলিগুড়ি কিন্তু বেশ সুন্দরভাবে সেজেছে, কারণ দিওয়ালি চলছে। আর কালকে কালী পুজো গেছে, তো দিওয়ালি এখনো কিন্তু চলছে আজকে পর্যন্ত। আর চারিদিকে আলোয় একদম ঝলমল করছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, এইবারের দিওয়ালিটা আমরা বরফে কাটালাম, নর্থ সিকিমে কাটালাম। এই যে পৌঁছে গেছি গীতাঞ্জলি গেস্ট হাউস। সো ঘড়িতে কিন্তু বাজে এখন রাত 8:30, আর এবার কিন্তু অনেক তাড়াতাড়ি শিলিগুড়ি ঢুকেছি। গতবার 14 ঘন্টা লেগে গেছিলো শিলিগুড়ি ঢুকতে, আর এবার কিন্তু 10.5 ঘন্টায় ঢুকে গেছি। আর মিডিলে অনেক জায়গায় দাঁড়িয়েও ছিলাম, সব জায়গা ব্লগে ক্যাপচার করিনি। তো যাই হোক, এবার যত তাড়াতাড়ি সম্ভব রেস্ট নেব, ঘুমোবো, দেন কালকের জন্য রেডি হতে হবে। কারণ কালকে শিলিগুড়ি থেকে কিন্তু সোজা বাড়ি টানবো, মানে কলকাতা টানবো, এইরকমই একটা প্ল্যান রয়েছে। তো যাই হোক, চলো এখন আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে বাড়ি যাব, কালকে সকালে নেক্সট ফাইনাল লাস্ট এপিসোডে তোমার সাথে কথা হবে। চলো এখনকার জন্য টাটা, বাই, গুড নাইট।